বড় ভাইয়ের মৃত্যুতে বাংলাদেশে আসতেই বাবার চাপের মুখে বিয়ে করতে বাধ্য হলাম। সদ্য বিধবা হওয়া আমার বড় ভাইয়ের স্ত্রী নীরাকে। বাবা এমনটা করবে জানলে বাংলাদেশে আসতাম না। নিজেকে গুছিয়ে নিতে চেয়েছিলাম, কিন্তু তার আগে এত বড় একটা ঝড় বয়ে যাবে জীবনের উপর দিয়ে ভাবতেই পারিনি। 8 মাস আগে ভাইয়া নীরাকে বিয়ে করে। এর 2 মাস পরেই আমি বিদেশ চলে যাই। নীরাকে কখনোই আমি এভাবে দেখিনি। সবসময় বড় ভাইয়ের স্ত্রীর চোখেই দেখেছি। যদিও বয়সে সে আমার অনেক ছোট, কিন্তু কখনোই ভাবতে পারিনি আমার জীবনসঙ্গী তাকে করব। কিন্তু বাবার সম্মানের দিকে চেয়ে সব মেনে নিতে বাধ্য হলাম। বাসর ঘরে নীরা একা বসে আছে, আর আমি ছাদে বসে ভাবছি আমার জীবনটা শেষ হয়ে গেল এভাবে। বাবার মুখের দিকে তাকিয়ে না, তা হতে দিতে পারবো না। আমি এবার বিদেশ চলে গেলে আর আসবো না। আর নীরাকে কোনোভাবেই স্ত্রী হিসাবে মেনে নিতে পারবো না। রাত প্রায় 2টা বেজে গেছে। আমি নিচে নেমে যেয়ে দরজাটা খুলতেই দেখি নীরা বসে বসে কাঁদছে। আমাকে দেখে নীরা খাট থেকে নেমে দাঁড়িয়ে গেল এবং বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দিবেন। আমার জন্য আপনার এমন পরিস্থিতিতে পড়তে হলো। আমি এটাও জানি আপনি কোনো দিনও আমাকে মন থেকে মেনে নিতে পারবেন না, আর এটা হওয়াই স্বাভাবিক। অন্য কেউ হলেও মেনে নিতে পারতো না। তাই আমি কখনো কোনো প্রকার অধিকার খাটাতে আসব না। আপনি আপনার মতো চলতে পারেন, যেমন খুশি ঠিক তেমন করে, বলে নীরা খাটের উপর উঠে যেয়ে এক কর্নারে শুয়ে কান্না করতে থাকলো। আমি আর কিছুই বললাম না। প্রচণ্ড রাগ নিয়ে বারান্দায় চলে যেয়ে একের পর এক সিগারেট টানছি। দেখতে দেখতে যে কখন রাত শেষে বোর হয়ে এলো বুঝতেই পারিনি। নীরা বিছানা থেকে উঠে ফ্রেশ হতে চলে গেলে আমি যেয়ে বিছানায় শুয়ে পড়ি। চোখে ঘুম ঘুম লেগে আসতে আমি দেখি নীরা অজু করে এসে নামাজ পড়তে বসেছে। আমি আমার মতো দেখতে দেখতে ঘুমিয়ে গেলাম। 11টার দিকে মায়ের ডাকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা টেবিলে যেয়ে দেখি নীরা নাস্তা রেডি করছে। প্রচণ্ড রাগ নিয়ে কোনো রকমে নাস্তা করে বাসা থেকে বের হয়ে গেলাম। মনের ভিতর আগুন জ্বলছে, কোনোভাবে ঘরে মন টিকানো সম্ভব না। পকেট থেকে ফোনটা বের করে ডাটা কানেকশন অন করতেই মেসেঞ্জারে টুংটাং শব্দ করে দিয়ার মেসেজ আসতে শুরু করে দিয়েছে। দিয়ার সাথে বিদেশে থাকা অবস্থা থেকে ফেসবুকে পরিচয়। কিছুদিনের ভিতরেই আমাদের সম্পর্কটা ভালোবাসায় রূপ নেয়। আমি কখনো বিশ্বাস করতাম না যে ভার্চুয়ালি ভালোবাসা হতে পারে, কিন্তু দিয়া তা ভুল প্রমাণ করে দিয়েছে। ও আমাকে ফোনের অন্য প্রান্ত থেকে এমনভাবে কেয়ার করছে যে মনে হতো সবসময় আমার পাশেই ছিল। এত হাজার মাইলের দূরত্বও তখন দূরত্ব মনে হতো না। ব্যস্ততার জন্য এই কয়েকদিনে মেয়েটাকে মেসেজ দিতেই পারিনি। না জানি কত কিছু ভেবে বসে আছে। ভাবতে ভাবতে মেসেজ ওপেন করতে দেখি দিয়ার অভিমানী মেসেজ। কি আমাকে ভুলে গেলে বাংলাদেশে এসে? তুমি না বলেছিলে সব কাজ শেষ করে আমার সাথে দেখা করবে, কই তুমি তো এলে না। আসবে তো দূরের কথা, না একটা মেসেজ, না কোনো কল। তুমি কি ঠিক আছো? আমি আর দেরি না করে দ্রুত মেসেজ ব্যাক করলাম। আমি ঠিক আছি, একটু ব্যস্ত ছিলাম, বুঝোই তো তুমি। চলো আজ একসাথে লাঞ্চ করব, লিখে বসে আছি। কয়েক মিনিটের ভিতরে দিয়া রিপ্লাই আসলো, চলো আসো, ঠিকানা দিয়ে দিলে। আমি বললাম ঠিক আছে, তুমি আসো, আমি আসতেছি। মনে মনে ভাবছি দিয়াকে কি নীরার কথা বলবো? না, ওকে কিছুই বলা যাবে না। কিছুদিনের ভিতরে তো বিদেশ চলে যাব, যে নীরাকে ডিভোর্স দিয়ে দিব। অযথা ওকে বলার কি দরকার? অল্প সময়ের ভিতরে দিয়া চলে এলো, এসেই আমাকে জড়িয়ে ধরল। দিয়া আধুনিক মডার্ন মেয়ে, জিন্স টপ পরে এসেছে। ছবিতে ওকে যতটা সুন্দর লাগে তার চেয়ে অনেক বেশি সুন্দর আর স্মার্ট মেয়ে দিয়া। যে কোনো ছেলেই পছন্দ করতে বাধ্য হবে। দিয়াকে যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। মনে হচ্ছে না আজ আমাদের প্রথম দেখা সরাসরি। মনে হচ্ছে যুগের পর যুগ আমি তাকে চিনি। নিমিষেই এই কয়েকদিনের যন্ত্রণা যেন ভুলে গিয়েছি আমি। খুব দারুণভাবে প্রতিটা মুহূর্ত কেটে যাচ্ছে দিয়ার সাথে। দুপুরের লাঞ্চ, রাতে মুভি দেখা, ডিনার করা, কেমন করে যেন সময়গুলো কেটে গেল। রাত 11:30টার দিকে দিয়াকে বিদায় দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম।
মনটা আবারও খারাপ হয়ে গেল। বাসায় যেয়ে আবার ওই নীরার মুখ দেখতে হবে? অসহ্য একটা মেয়ে, দেখার সাথে সাথেই মনটা খারাপ হয়ে যাবে। রাত 12টার দিকে বাসায় আসলাম। কয়েকবার কলিং বেল টিপে এসে নীরা দরজা খুলে দিল। শরীরের শাড়ি ঠিকমতো নেই, মনে হয় ঘুমিয়েছিল। চুলগুলো এলোমেলো হয়ে মুখের সাথে লেপ্টে ছিল। আমি কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়েছিলাম। আমাকে তাকিয়ে থাকতে দেখে সে চোখ নামিয়ে নিল। সে মুহূর্তে আমার খুব ইচ্ছে করছিল তার মুখ থেকে চুলগুলো ছড়িয়ে দিতে। এক অন্যরকম মাদকতার সে মুহূর্ত আমাকে পেয়ে বসেছিল। পরক্ষণে নিজেকে সামনে নিয়ে আমি ঘরে ঢুকলাম। এসব আমি কী ভাবছি? না, এগুলা ভাবা মোটেও ঠিক হচ্ছে না। কোনোভাবেই আমার নীরার প্রতি মায়া বাড়ানো যাবে না। আমি দিয়াকে ভালোবাসি, আর বাংলাদেশ থেকে চলে গেলে নীরাকে ডিভোর্সের পেপার পাঠিয়ে দেব। ভাবতে ভাবতে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে আসতে নীরা বলল, টেবিলে খাবার দিয়েছি, খেয়ে নিন। আমি বললাম, আমি খেয়ে এসেছি। নীরার মুখটা কেমন যেন প্যাকাশে হয়ে গেল। সে কিছু বলতে চেয়েও থেমে গেল। তারপর খাবারগুলো ঢেকে রেখে এসে বিছানার এক কর্নারে যেয়ে শুয়ে পড়ল। আমি আমার মতো বিছানায় শুয়ে শরীরে চাদর টেনে নিলাম। কি করব ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়লাম। গভীর রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। আমি লক্ষ্য করি নীরার দুটি হাত আমার শরীরের উপরে। সে শীতে কাঁপছে। আমি আস্তে করে তার দুটো হাত নামিয়ে দিয়ে চাদরটা তার গায়ে টেনে দিয়ে তার দিকে তাকাতে লক্ষ্য করলাম ঘুমন্ত নীরাকে সত্যিই অনেক রূপবতী লাগছে। ঘুমন্ত সব মেয়েকে শুনেছে রূপবতী লাগে, আজ বাস্তবে তা দেখলাম। নীরার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে বোর হয়ে গেছে খেয়ালই করি নাই। নীরা ভোরে ঘুম থেকে উঠতেই আমি দু চোখ বন্ধ করে নিলাম, যেন নীরা কোনো কিছু না বুঝতে পারে। নীরা বিছানা ছেড়ে আলমারি থেকে শাড়ি নিয়ে চলে গেল ওয়াশরুমে গোসলের জন্য। কিছু সময়ের ভিতরেই নীরা গোসল করে বের হয়ে আসতেই আমি উঠে বসলাম। নিজে ফ্রেশ হবার জন্য ফ্রেশ হয়ে এসে নীরার দিকে তাকাতে আমার চোখ আটকে গেল। নীরার ভেজা চুল বেয়ে পানি পড়ছে। সূর্যের আলোয় অন্যরকম সুন্দর লাগছে নীরাকে। শাড়িতে যে একটা মেয়েকে এত সুন্দর লাগতে পারে, নীরাকে না দেখলে কখনোই বুঝতে পারতাম না। আমাকে নীরা এভাবে তাকিয়ে থাকতে দেখে প্রশ্ন করলো, কিছু বলবেন? আমি তার কথা থতমত খেয়ে গেলাম। আমি কোনো কথা না বলে সোজা ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে ফোনটা হাতে নিয়ে ডাটা অন করতে দেখি দিয়ার মেসেজ। বিছানায় শুয়ে শুয়ে দিয়ার সাথে চ্যাটিং করছি। এমন সময় নীরা এসে বলল, নাস্তা রেডি করেছি, খাবেন চলেন। আমি কোনো কথা না বলে আবার চ্যাটিংয়ে মনোযোগ হলাম। নীরা কিছু সময় পর ফিরে এসে আবারও একই কথা বলল। মেজাজটা খারাপ হয়ে গেল। আমি খাট থেকে নেমে না খেয়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম। বাসা থেকে বের হবার সময় নীরা আমাকে পেছন থেকে একবার ডাক দিলেও আমার রাগান্বিত চোখ দেখে আর কিছুই বলেনি। আমি সোজা দোকানে যেয়ে চায়ের অর্ডার দিয়ে সিগারেট জ্বালালাম। দিয়াকে মেসেজ দিলাম, আজ সাথে লাঞ্চ করতে আসতে পারবে কি না। দিয়া বলল আসবে। আমি দোকান থেকে চা সিগারেট খেয়ে বেরিয়ে পড়লাম দিয়ার সাথে দেখা করার জন্য। অনেক সময় ধরে অপেক্ষা করছি। দিয়াকে কয়েকবার মেসেঞ্জারে নক করেছি, সে শুধু বলে অপেক্ষা করো, আসছি। অনেক সময় অপেক্ষার পর দিয়া আসলো। আমি জিজ্ঞাসা করলাম, এত দেরি হলো যে? দিয়া ব্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে বলল, তুমি কি আমাকে দেখে বুঝতে পারছো না কতটা সাজুগুজু করছি তোমার জন্য? বাসা থেকে রেডি হয়ে পার্লারে গেছি, ফেসিয়াল করছি, তারপর তোমার সাথে দেখা করতে আসছি, আর তুমি আমাকে এভাবে প্রশ্ন করতে পারলে? আমি দিয়াকে বললাম, এত কিছু করার কি দরকার ছিল, তুমি তো এমনিতেই সুন্দর। দিয়া রেগে উঠে বলল, কি বলো, রূপচর্চা করবো না মানে কি? আর তুমি ভালো করে জানো আমি ত্বকের যত্ন নেই কতটা। আমি আর কিছুই বললাম না। আমার চোখের সামনে বেশি উঠল নীরা মেকআপবিহীন মুখটা, যে মুখে একটা মায়াবী ভাব আছে। দিয়া বলে উঠল, এই কি হলো, চুপ করে আছো কেন? আমি নিজেকে সামলে নিয়ে, কই না তো। দিয়া বলল, চলো, ক্ষুধা লেগেছে। তারপর দুজনে রেস্টুরেন্টে চলে গেলাম। খাবার অর্ডার করার কিছু সময় পর খাবার দিয়ে গেল। আমি খাচ্ছি আর দিয়াকে বারবার করে দেখছি। দিয়ার ভিতর কিসের এত অহংকার? ও সুন্দর, এটাই কি ওর অহংকার? দিয়া বলল, এই তাকে কি দেখছো? আমি বললাম, না কিছু না। খাবার খেতে খেতে বৃষ্টি শুরু হলো।
আমি দিয়ার হাত ধরে নিয়ে হোটেলের সামনে এসে বললাম, চলো আজ দুজনে বৃষ্টিতে ভিজবো। দিয়া আমার হাত থেকে টান দিয়ে ওর হাতটা সরিয়ে নিয়ে বলল, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এত টাকা খরচ করে আমি মেকআপ করে এসেছি বৃষ্টিতে ভেজার জন্য? যত সব উদ্ভট কথাবার্তা বলো তুমি সিয়াম। তোমার কি হয়েছে? হঠাৎ তুমি গ্রাম্য ভূত হয়ে গেলে নাকি? এটা কেমন শখ তোমার? দিয়ার কথায় প্রচণ্ড আঘাত পেলাম, তবুও নিজেকে শান্ত রাখলাম। দিয়াকে যে ভালোবাসি। তখনই দিয়া বলে উঠল, তুমি তোমার এইসব ন্যাকামো পরিবর্তন করো, না হয় আমার তোমার সাথে আগামীর পথ চলতে নতুন করে ভাবতে হবে। বলে সে একটি সিএনজি ডাক দিয়ে উঠে গেল। আমি ডাক দিলাম, কিন্তু আমার কথার কোনো উত্তরে দিল না, শুনলো না। মেজাজটা তখন প্রচণ্ড খারাপ হয়ে গেল। এত কিসের ইগো দেয়ার? তারপরও নিজেকে সামলে নিলাম, হয়তো ভালোবাসি বলে। মন খারাপ হয়ে গেল, তাই আর বাইরে থাকতে ইচ্ছে করছে না। এদিকে বৃষ্টি থামার কোনো নাম নাই, তাই বাধ্য হয়ে আমিও একটা সিএনজি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। বাসায় এসে কলিং বেল টিপতে মা এসে দরজা খুলে দিল। আমি রুমে যেয়ে দেখি নীরা নেই। মনে মনে বললাম, ভালোই হয়েছে, ওকে দেখলে মন আরও খারাপ হয়ে যেত। আমি বারান্দা যেয়ে দাঁড়িয়ে একটা সিগারেট জ্বালিয়ে বাহিরের বৃষ্টি দেখছি। সিগারেট শেষ করে রুমে ঢুকে খাটে বসতেই নীরা দরজা খুলে ঘরে ঢুকলো। ওকে দেখে আমার প্রচণ্ড রাগ হবার কথা, কিন্তু ওর দিকে ভালো করে তাকিয়ে দেখলাম পুরো শরীর ভেজা। কেমন করে যেন রাগটা কমে গেল। ও লাজুকভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শরীর থেকে টপ টপ করে পানি বেয়ে পড়ছে। বৃষ্টিতে এত সময় ভিজেছে তা আমার বুঝতে বাকি রইল না। আমি অন্যদিকে তাকিয়ে রইলাম। ও দৌড়ে ওয়াশরুমে চলে গেল। ওর শাড়ি বেয়ে পুরো ঘরে পানি পড়ছে। আমি চুপ করে বিছানায় শুয়ে পড়লাম। অল্প সময়ের ভিতরে নীরা শাড়ি চেঞ্জ করে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বের হলো। নীল রঙের একটা শাড়ি পরেছে নীরা। নীল আমার সবচেয়ে পছন্দের রং হবার কারণে চোখ আটকে গেল নীরার দিকে। অপূর্ব সুন্দর লাগছে নীরাকে। আয়নার সামনে যে চোখে কাজল দিচ্ছে, আয়নায় নীরার প্রতিবিম্ব বেশি আসছে। সাধারণ সাজে অপলক সুন্দর লাগছে নীরাকে। নীরা সাজা শেষ করে আমার দিকে তাকাতেই আমি নিজেকে লুকাতে চাইলাম, কিন্তু আমি জানি আমি তা পারিনি। নীরা আমার পাশে এসে বসে বলল, আজ এত তাড়াতাড়ি চলে আসলেন কেন বাসায়? আমি বললাম, এমনিতেই। কিছু দরকার আছে না? না থাকলে আমার সাথে কোনো কথা বলার দরকার নেই। নীরার মুখটা প্যাকাশে হয়ে গেল। সে মাথা নিচু করে বলল, আচ্ছা, আমাকে কেমন লাগছে আজ? আমি ওর দিকে না তাকিয়ে বললাম, যেমন ছিল তেমনই। নীরা আর কথা না বলে চলে গেল ঘর থেকে বাইর হয়ে। আমি মেসেঞ্জার অন করে দিয়াকে নক দিলাম। দিয়াকে বললাম, রাগ করেছো দিয়া? রিপ্লাই করলো, রাগ করবো না তো কী করব? তুমি বাংলাদেশে এসে কেমন হয়ে গেছো একবার ভেবে দেখেছো? কী সব গ্রামের মেয়েদের মতো তুমি আমাকে থাকতে বলছো? জানো আমার কতটা কষ্ট লেগেছে? আমি বললাম, দেখো, আমি এভাবে বলতে চাইনি। আসলে সবসময় এগুলো ব্যবহার করলে তো স্কিন নষ্ট হয়ে যাবে। দিয়া রাগের ইমোজি দিয়ে দেখালো, দেখো সিয়াম, এই বয়সে যদি ফ্যাশন না করি, ত্বকের যত্ন না করি, তবে কি বুড়ি হয়ে করব? আমি বললাম, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার যেমন খুশি তেমন করে সাজো। দিয়া আমাকে বলল, দেখো, আমার মডার্ন ছেলে ছাড়া পছন্দ না। তুমি বিদেশে ছিলে তখন একরকম ছিলে, কিন্তু দেশে এসে তোমার পরিবর্তন হয়ে গেছে। আমি তোমাকে ওই রকমই দেখতে চাই। আমার সাথে খ্যাত টাইপ কথাবার্তা কখনোই বলবা না আর, তাহলে হয়তো আমাদের রিলেশনটা আর কন্টিনিউ করা সম্ভব হবে না। দিয়ার কথায় প্রচণ্ড আঘাত পেলাম। এগুলো কি বলছে দিয়া? আজ প্রায় 4 মাস ধরে ওর সাথে সম্পর্ক, হঠাৎ করেই এতটা পরিবর্তন কেন? আমি তারপরেও নিজেকে সংযত করে নিলাম। এমনিতেই সংসারের অশান্তিতে আছি, তার উপর যদি দিয়ার সাথেও ঝামেলা করি তবে মনটা আরও খারাপ হয়ে যাবে। তাই ওকে বললাম, আচ্ছা ঠিক আছে, আমি যেমন ছিলাম তেমনই থাকবো। দিয়া একটা হাসির ইমোজি দিল। এর মাঝে নীরা নাস্তা নিয়ে ঢুকলো। আমি খেয়াল করে দেখলাম আমার প্রিয় লুচি আর আলুর দম নিয়ে এসেছে। আমার অসম্ভব প্রিয় একটা খাবার এই বৃষ্টির দিনে। এমন নাস্তা মানে জিভে জল চলে আসা। নীরা নাস্তাগুলো এগিয়ে দিল। আমি কোনো কথা না বলে খেতে শুরু করলাম। খাবারের টেস্ট আজ অন্যরকম লাগছে। মায়ের হাতের লুচি আর আলুর দম অনেক প্রিয় আমার।
তাই তার হাতের লুচির স্বাদ আমি কখনোই ভুলতে পারবো না। আমি নীরাকে প্রশ্ন করলাম, লুচি কি তুমি বানিয়েছ? নীরা মাথা নেড়ে বললেন, হ্যাঁ আমি বানিয়েছি। আমি বললাম, খুব ভালো হয়েছে নীরা। একটা লাজুক হাসি দিয়ে দিল। আমি বললাম, এটা আমার খুব প্রিয় একটা খাবার। নীরা মাথা নেড়ে বলল, জানি। আমি বললাম, কে বলেছে? নীরা বলল, আপনার ভাইয়ের জন্য যখন বানাতাম তখন সে খেতে খেতে বলতো, আপনার খুব পছন্দের খাবার লুচি। এর জন্য নাকি ছোটবেলায় দুই ভাই অনেক ঝগড়া করতেন। সে মানুষটা আপনাকে অসম্ভব ভালোবাসতো। বলতে বলতে দেখলাম নীরার চোখে কোণে পানি চলে এসেছে। নীরা চোখের পানি লুকাতে হয়তো দৌড়ে চলে গেল বারান্দায়। পুরনো দিনগুলির কথা মনে পড়ে গেল। দুই ভাই কতই না মজা করতাম। দুজনের সব কিছু একই রকম লাগতো। জামা কাপড় খাবার সব কিছুই দুই ভাইয়ের একই রকম থাকতো ছোটবেলা থেকে। নীরার মন খারাপ হয়ে গেছে হয়তো ভাইয়ার স্মৃতি মনে পড়াতে। ভাবতে ভাবতে কেন জানি বারান্দায় নীরার পাশে যেয়ে দাঁড়াতে খুব ইচ্ছে করলো। খাট থেকে নেমে আমিও যেয়ে দাঁড়ালাম বারান্দায় নীরার দিকে। নীরার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। কেন জানি প্রচণ্ড রাগ হচ্ছিলাম। আমার কাছে মনে হচ্ছে ন্যাকা কান্নাকাটি করছে নীরা। কিছু বলতে যাব এমন সময় নীরা বলে উঠল, বন্ধুরা, আমার গল্পের প্রথম পর্বটি আজ প্রকাশিত হলো। এর পরের পর্ব শিগগিরই আসতে যাচ্ছে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই এখন পর্যন্ত, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর গল্পটি বন্ধুদের সাথে শেয়ার করবে। আর এই পর্বটি কেমন লেগেছে অবশ্যই জানাবে। পরের পর্ব শোনার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।